যায় তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু হবে চিরপাথেয় চিরযাত্রা মুক্তিদাতা তোমার ক্ষমা তোমার দয়া হবে। মাগো আমার মা, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না। এই যে ভালো ধুলোয় ধুলোয় ছড়িয়ে আছে দুয়ার হারা পথ, এই যে স্নেহের সুরে আলোয় বাতাস আমায় ঘর দিল রে দিল, তুমি আমার মা, তুমি আমার চক্ষু ছেড়ে কোথাও যেও না। मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्णसन्तोषगीः मधुनक्तमुतोषसो मधुमत्पार्थिवं रजः मधुदोरस्तु नः पिता मधुमानो वनस्पतिर्मधुमा अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। বায়ু মধু বহন করছে, নদী সিন্ধু সকল মধুক্ষরণ করছে, ঔষধি বনস্পতি সকল মধুময় হোক, রাত্রি মধু হোক, উষা মধু হোক, পৃথিবীর ধূলি মধুমত হোক, সূর্য মধুমান হোক। যখন আসক্তির বন্ধন ছিন্ন হয়ে গেছে, তখন জল স্থল আকাশ জড়জন্তু মনুষ্য সমস্তই অমৃতে পরিপূর্ণ। পরম পূজনীয়া পরম শ্রদ্ধেয়া মাসিমা শ্রীমতী রমা সুর ইহলোকের বন্ধন ছিন্ন করে অমৃতলোকে যাত্রা করেছেন। জীবনের সমস্ত কর্তব্য সমাপনান্তে এক পরিপূর্ণ জীবনের সমাপ্তি। মনে রাখতে হবে, জন্ম ও মৃত্যু দুই জীবনের অপরিহার্য ঘটনা। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। সেই কারণেই তো গীতাতে বলা হয়েছে, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোऽয়ং পুরাণঃ ন হন্যতে হন্যতে
আত্মা অবিনাশী, জন্মগ্রহণও করেন না, মৃত্যুবরণও করে না। দেহেরই জন্ম আছে, আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। সুতরাং জন্মহীন মৃত্যুহীন আত্মা সদা একই থাকে। শরীর হত হলেও আত্মা হত হন না। মনে রাখতে হবে, মানুষের শরীর যেন এক জীর্ণ বস্ত্রের মতো। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ কিনা আমাদের নিত্য বস্ত্র যখন পুরাতন হয়ে যায়, যখন জীর্ণ হয়ে যায়, তখন তা যতই প্রিয় হোক না কেন আমাদের তা পরিত্যাগ করতেই হয়। মানুষ তখন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে। আমাদের দেহ ঠিক সেই জীর্ণ বস্ত্রেরই মতো। এই দেহ যখন জরাগ্রস্ত হয়, জীর্ণ হয়, তখন আর তাকে আঁকড়ে থাকা যায় না। আত্মা তখন এই জীর্ণ দেহকে পরিত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তি আপঃ ন শোষয়তি মারুতঃ অচ্ছেদ্যয়ং অদাহ্যয়ং অক্লেদः অশোষ্য এব চ নিত্যো সর্বগতঃ স্থাণু অচলোऽয়ং সনাতনঃ। এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, অগ্নিতে দাহ করা যায় না, জলে সিক্ত করা যায় না, আবার বায়ুতেও শুষ্ক করা যায় না। এই আত্মা নিত্য, স্থাণু, অচল এবং সনাতন। আত্মার বর্তমান নেই, যে জন্মায় তারই বর্তমান থাকে। আত্মার অতীত নেই, যার মৃত্যু হয়, যার বিনষ্ট হয়, তারই অতীত থাকে। আত্মার উৎপত্তি নেই, অবক্ষয় নেই, বৃদ্ধি নেই, পরিমাণ নেই। আত্মা একই রূপে অনাদি, অনন্ত, চিরন্তন বা সনাতন। সুতরাং এই আত্মার জন্য আমাদের শোক করার কোনো প্রয়োজন নেই। of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen. Prayer for the repose of the soul of Dr. Roma Sood. Heavenly Father, you are the source of all life. Every blessing in our life comes from you. But through our loving parents, you give us your best. In fact, you yourself come to us through them. You provide everything for us through them. And you take care of us at every moment of our lives with our parents by our side always. Our parents bring to us your best presents, your best care, and your best love and blessing. Today, in a very special way, we thank you for the person of Dr. Roma Sood, the beloved mother of our dear Snehashi Sood, whom you have called to yourself from this earthly life. We are deeply grateful to you for the inspiring and dedicated life that she lived at the service of her own family and the society, especially the student community, always giving her best by way of sharing her love and care, knowledge and wisdom with one and all. Merciful Father, as we are gathered today to pay our last respects, we offer our humble prayers to you that the noble soul of Dr. Roma Sood may see your light and abide in
your presence, filled with your peace forever. From her heavenly home, we pray, may she continue to be close to us spiritually. Bless us lovingly and inspire us profoundly to live our lives at the service of one and all. We make this prayer through Jesus Christ our Lord. Amen. আজকে দিনার স্মরণে স্মরণ সভা করা হয়েছে শ্রীমতী রোমা সুর। উনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর কাছে চলে গেছেন। ওনার জন্য আমরা প্রার্থনা করি, হে মালিক, শ্রীমতী রোমা সুরের আত্মাকে শান্তি প্রদান করো। উনি গত শুক্রবারে এই দুনিয়া থেকে চিরকালের জন্য চলে গেছেন। ওনাকে সেই দুনিয়াতে শান্তিতে রাখো। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, ওনার আত্মীয় স্বজনদেরকে, ওনার সন্তানদেরকে ওনার আদর্শের উপরে চলবার শক্তি দান করো। হে আল্লাহ, ওনার পরিবারের সদস্যদেরকে শান্তি দান করো, তাদের দুঃখ এবং কষ্টকে দূর করে দাও, তাদেরকে জীবনে সাফল্যমণ্ডিত করো। মানুষের সেবা, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সাম্যকে আমাদের সকলের জীবনের আদর্শ বানিয়ে দাও। সবার জীবনেই তার নিজের মা একেবারে অনন্যা। আমার জীবনে বোধহয় তার চেয়েও আরও অনেক বেশি, কারণ আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমার ঘাটতি বুঝতে পেরে সেটাকে পূরণ করে একেবারে পথ দেখিয়ে আমাকে এগিয়ে দিয়েছেন। তিনিই আমার মা। আর মায়ের কাছ থেকে সেভাবে চোখে আঙুল দিয়ে না দেখালেও অনেকগুলো জিনিস আমি শেখার চেষ্টা করেছি। তার মধ্যে প্রধান হচ্ছে নম্রতা এবং নিরহংকার ভাব, মানুষকে মানুষ বলে শ্রদ্ধা করা, সকলকে স্নেহ করা, সকলের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আর যে জিনিসটা শেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে কাজ এবং সংসার বা পরিবার, এই দুটোর মধ্যে একটা সমন্বয় কী করে করতে হয়। কখনো একটা আরেকটাকে ছাপিয়ে যায় না, কখনো কিছুর পেছনে দৌড়বার কোনো প্রয়োজন হয় না, কিন্তু দুটোকেই সমানভাবে দেখা যায়, এটারও একটা উদাহরণ তিনি রেখে গেছেন। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা ডক্টর রমা সুরের প্রয়াণে আমরা অত্যন্ত মর্মাহত। ডক্টর রমা সুর বেথুন কলেজে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। আমিও বেথুন কলেজেই পড়তাম, কিন্তু দর্শন বিভাগে। দিদির সঙ্গে অনেক আগে থেকেই আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল, কারণ আমার বাবা শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং কাকু স্নেহির সুর পরস্পরের অত্যন্ত বন্ধু ছিলেন। সেই সূত্রে ওনারা দুজনেই আমার গান খুব ভালোবাসতেন। পরে যখন বেথুন কলেজে আমি ভর্তি হই, মাঝে মাঝে দেখা হতো। খুব স্নেহের সঙ্গে
দিদি বাড়ির খবর, কলেজ কেমন লাগছে, পড়াশুনো কীরকম হচ্ছে, আর গান কেমন চলছে জিজ্ঞেস করতেন। যদিও আমি রসায়ন বিভাগের ছাত্রী ছিলাম না, তবুও আমি জানি শিক্ষিকা হিসাবে ওনার খুব সুনাম ছিল এবং ছাত্রীদের সঙ্গে একটা মধুর সম্পর্ক ছিল। তার আত্মার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে আমি এখন একটি রবীন্দ্রনাথের গান নিবেদন করছি। বুঝিও সুদূরে ডাকিল মোরে নিশীথেরি সুমিরন ভাই হায় বুঝিও সুদূরে বুঝিও সুদূরে ডাকিল মোরে নিশীথেরি সুমিরন হায় হায় বুঝিও সুদূরে বুঝিও সুদূরে মম মন হলো উদাসী দ্বার খুলিল মম মন হলো উদাসী দ্বার খুলিল বুঝি খেলারে বাঁধন বুঝিও সুদূরে বুঝিও সুদূরে ডাকিল মোরে নিশীথেরি সুমিরন হায় বুঝিও সুদূরে বুঝিও সুদূরে আমার মায়ের জন্ম 1929 সালে দার্জিলিংয়ে। তারপর কলকাতাতেই বড় হওয়া। বেথুন কলেজিয়েট স্কুলে ক্লাস 3-তে আসেন পড়তে, সেখান থেকেই ম্যাট্রিকুলেশন, তারপর বেথুন কলেজে আইএসসি, তারপর প্রেসিডেন্সি কলেজে যখন অনার্স পড়ার জন্য বিজ্ঞানে ছাত্রীদের দরজা খুলে দেওয়া হলো, সেই প্রথম বছরে রসায়নে সাম্মানিক পড়ার জন্য আমার মা ভর্তি হলেন। সেখান থেকে বিএসসি কেমিস্ট্রিতে অনার্স করার পরে রাজাবাজার বিজ্ঞান কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনি স্নাতকোত্তর অর্থাৎ এমএসসি করলেন। তারপর আবার ফিরে এলেন বেথুন কলেজে। তার অধ্যাপিকা ডক্টর শ্রীমতী দেবী চক্রবর্তীর কাছে তিনি পিএইচডি শুরু করলেন এবং সেটা বেথুন কলেজের রসায়ন বিভাগের বিশেষ গবেষণাগারে। এটা কিন্তু তখনকার দিনের একটা অনন্য বিষয়, এটা খুব একটা সাধারণ বিষয় ছিল না। পিএইচডি করার পরে তিনি কিছুদিন বিহারীলাল কলেজে শিক্ষকতা করেন, তারপর ফিরে আসেন আবার বেথুন কলেজে রসায়ন বিভাগে।
দীর্ঘদিন সেখানে অধ্যাপনা করেছেন, আর কোথাও যেতে হননি, তিনিও যেতে চাননি। শেষে বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। কিন্তু ছাত্রীদের সঙ্গে তার সম্পর্ক, সহকর্মীদের সঙ্গে তার সম্পর্ক, কলেজের প্রতি তার মমত্ববোধ, এটা সবসময় দেখা যেত। বিজ্ঞান বা কলা বা অন্য বিষয়ের সহ অধ্যাপিকা বা ছাত্রদের কাছেও তিনি সমধিক জনপ্রিয় ছিলেন। তার স্নেহশীল আশীর্বাদ থেকে কেউই বঞ্চিত হতো না। মা চলে যাওয়ার পর অনেকে আমাকে ফোন করে সেসব কথাই জানাচ্ছেন। মা কলেজের অপেক্ষাকৃত যারা অর্থনৈতিকভাবে সমস্যায় আছেন সেই সব ছাত্রীদের জন্য একটা বিশেষ তহবিল ছিল, সেইটা মা দীর্ঘদিন দেখেছেন। এবং এছাড়াও প্রাক্তনী সমিতির কোষাধ্যক্ষ এবং সম্পাদিকাও ছিলেন দীর্ঘদিন। কলেজের সব কিছুতেই তাঁর একটা যোগাযোগ থাকতো। বেথুন কলেজ আমার মার জীবনের একটা বড় জিনিস, আমাদের জীবনে, আমাদের পরিবারের জীবনেও একটা বড় কিছু। রমাদি চলে গেলেন, এ কথা ভাবতে ভারী খারাপ লাগছে। পূর্ণ জীবন ভোগ করে গেছেন, সবার ভালোবাসা স্নেহ পেয়ে গেছেন এবং নিজের কাজও সম্পূর্ণ করে গেছেন। কাজেই দুঃখ করার কিছু নেই, পূর্ণ জীবন সুন্দরভাবে কাটিয়ে গেছেন। জীবনের তো একদিন অবসান হবেই। এটা থিওরিটিক্যালি আমরা জানি, ফিলোসফিক্যালি জানি, কিন্তু তবু মন মানে না। যখনই মনে হয় দিদি আর নেই, দরকার হলে ফোন করতে পারবো না, কথা বলতে পারবো না, তখন মনটা নরম হয়ে যায়। বড় মনে হয় একটা বেদনার রেখা মনের মধ্যে ফুটে ওঠে। আমাদেরকে আমি চিনতাম বহুদিন ধরে, বেথুন কলেজে ঢুকবার সময় থেকে। উনি সায়েন্সের ছিলেন, আমি আর্টসের। কিন্তু তখনকার দিনে আমাদের আর্টস বিল্ডিং এর তলায় পাশে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ছিল, ল্যাবরেটরি ছিল। সায়েন্সের টিচাররা প্রায় আসতেন, তখন দেখা হতো, আবার যাতায়াতের পথেও দেখা হতো, মাঝে মাঝে আড্ডাও বসতো। কাজে আমার সঙ্গে রমাদির সঙ্গে বারবার দেখা হয়েছে এবং আমার সঙ্গে কেমন যেন ওরা অত্যন্ত স্নেহের সম্পর্ক গড়ে উঠেছিল। যখন কোনো কারণে আমাদের কোনো বাড়িতে কোনো ঘটনা, রোজ তো দেখা হতো না, কিন্তু বাড়িতে যখন কোনো ঘটনা ঘটতো আমরা শেয়ার করতাম। আমি ওকে বলতাম, উনি আমাকে বলতেন। অসুবিধা, শান্ত মানুষ ছিলেন তো, আর খুব ওয়াইজ ছিলেন। কাজে বাড়িতে কোনো সমস্যা হলে, সুখেন্দ্রের সঙ্গে কোনো একটা হলে, বা বিশেষ করে ছেলে মেয়ের ব্যাপারে কোনো সমস্যা হলে আমি ওকে ফোন করতাম যে রমাদি এরকম কি করা উচিত বলুন তো, একটু পরামর্শ দিন। আর ওর ছেলে স্নেহাশিস আমারও খুব স্নেহের পাত্র। আমাদের ভেরি প্রাউড অফ হিম। কাজে স্নেহাশিসের সমস্ত ওঠা নামা, চলা ফেরা, স্কুল কলেজ সম্বন্ধে আমাদের আলোচনার বিষয় ছিল। আর আলোচনার বিষয় ছিল যে আমরা কি করবো, জীবনটাকে নিয়ে রিসার্চ কিভাবে করব, কতখানি করব কিনা, রিসার্চে ফল না পেলে হতাশা লাগে, তখন কি করব, এই নিয়ে আমাদের আলোচনা হতো। রমাদি চলে গেছেন, রমাদিকে সবাই খুব স্নেহ করতো, সবাই খুব পছন্দ করতো। কেননা কখনো কোনো আনপ্লেজেন্ট কথা বলতে, কারোর সঙ্গে ঝগড়া করতে, কারোর নিন্দে করতে আমরা দেখিনি। And she was a woman who bore no malice. যেটা মস্ত বড় কথা। কারোর ম্যালিস বা গ্রাজ ওকে আমি কোনোদিন দেখিনি প্রকাশ করতে। আমাকে কোনোদিন এত কথা হতো, কিন্তু কোনোদিন কারোর নিন্দে করে আমায় বলেনি ওটা করেছে, ওটা কেন করলো, বা এটা ওর করা উচিত ছিল না। এইসব কথা কখনো রমাদির মুখে আমি শুনিনি, বোধহয় কেউই শুনিনি। সেজন্য সবাই রমাদিকে স্নেহ করতো, সবাই রমাদিকে ভালোবাসতো। চলে গেছেন, জীবন ভোগ করে গেছেন। ভগবান তার আত্মার শান্তি, যদি আত্মা থাকে তার যেন শান্তি হয়, তার যেন আনন্দ হয়। তবে আমাদের একটা অভাব রয়ে গেল, যে অভাবটা স্নেহের অভাব, পরামর্শের অভাব, সহানুভূতির অভাব। এইটুকুই আমি বলতে পারি রমাদির সম্বন্ধে। রমাদির অভাব কোনোদিন মিটবে না, কেননা মেটাবার মতো কেউ নেই। আমার চারপাশে রমাদির অভাব মেটাবার জন্য কেউ নেই। বেথুন কলেজে রমাদির মানে প্রফেসর ডক্টর রমা সুরের ছাত্রী ছিলাম। 1965-এ বেথুন কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে প্রথম রমাদিকে দেখি। খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন। ছাত্রী হিসেবে
রমাদিকে দেখি তখন খুব ধীর স্থির স্বভাবের মানুষ ছিলেন। ডিপার্টমেন্টে রমাদি এবং দেবীদি দুজনেই খুব ছাত্রীবৎসল ছিলেন। এরপরে মাঝে বেশ কিছুদিন আমি আর তখন সায়েন্স কলেজে নিজের পড়াশোনার কারণে, পিএইচডি করার কারণে 1975-এ আমি বেথুন কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে প্রফেসর হয়ে ঢুকি, ওখানে টিচার হয়ে, এবং সেখানে জয়েন করি। তখন রমাদিকে আমি সহকর্মী হিসেবে পেয়েছি। রমাদির সঙ্গে বিভিন্ন ব্যাপারে উনি প্রত্যেকের খুব পার্সোনাল ব্যাপারেও খুব জিজ্ঞাসা করতেন, বাড়ির খবরাখবর নিতেন, প্রত্যেকের শরীরের খবরাখবর দিতেন। খুবই ভালো মানুষও ছিলেন, কখনো কারোর সঙ্গে ওনার বিবাদ হয়নি বলতে গেলে। উনি চলে গেছেন, আমরা খুবই দুঃখিত সেই জন্যে। রমাদিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, তার আত্মার শান্তি কামনা করছি। রমাদি আমার গান শুনতে খুব ভালোবাসতেন। আমি গান একটু দু লাইন গাইছি। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। রবীন্দ্রনাথ বলেছেন, পুরনো স্মৃতিগুলো মদের মতো, যত বেশি দিন মনের মধ্যে সঞ্চিত হয়ে থাকে ততই তার বর্ণ, স্বাদ এবং নেশা যেন মধুর হয়ে আসে। আজ স্মৃতি দূরবীনে চোখ রেখে যখন মনের মধ্যে ভেসে আসছে পুরনো স্মৃতির ভুবন, তখন উজ্জ্বল মধুর বর্ণে দেখা দিচ্ছে বেথুন কলেজ ও তার প্রিয় পরিচিত মুখগুলি। বিগত 64 বছরের স্মৃতি সম্পদে ধরা পড়ছে সেই সব দিন। আর সদ্য প্রয়াত রমাদি, অধ্যাপিকা ডক্টর রমা সুর, সেখানে তার মৃদু নিরুচ্চার ব্যক্তিত্বের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে আছেন। গত শতকের 1956 সালে বেথুন কলেজে আমার ছাত্রীবেলার শুরু। কলা বিভাগের ছাত্রী হলেও বিজ্ঞান বিভাগের সব দিদিদের নিবিড় সাহচর্য ও স্নেহ পেয়েছিলাম। তাই ফিজিক্সের চামেলিদি, অন্নপূর্ণাদি, কেমিস্ট্রির দেবীদি, রমাদি, ম্যাথামেটিক্সের লাবণ্যদি বা বটানির মিসেস লুইস সকলকেই পেয়েছিলাম আপন করে। রমাদি এদের মধ্যে নবীনা, নিরুচ্চার, মৃদু ব্যক্তিত্বে ব্যতিক্রমী। তার সঙ্গে যোগাযোগ ঘনিষ্ঠ হলো যখন আমি ছাত্রী সংসদের সম্পাদিকা, রমাদি প্রাক্তন ছাত্রী সমিতির সভানেত্রী। আরও পরে 1963-তে বেথুন কলেজে বাংলা বিভাগের অধ্যাপনায় যখন যোগ দিয়েছি, তখন তার সহকর্মী হবার গৌরব পেয়েছি। পদমর্যাদার দূরত্বে রমাদি কখনো নিজেকে সরিয়ে রাখেননি। এই দীর্ঘ 6 দশকে রমাদি আমাদের বেথুন কলেজ সম্মিলনীর আজীবন সদস্যা হয়ে আমাদের সঙ্গে মিশেছিলেন। কয়েক বছর আগেও প্রতিটি অনুষ্ঠানে এসে যোগ দিয়েছেন। আমরা তাকে বিশিষ্ট প্রবীণা প্রাক্তনী রূপে সম্মান জানিয়ে নিজেরাই গৌরব বোধ করেছি। তার বিশিষ্ট ছাত্রীদের মধ্যে ডক্টর সুমিত্রা চৌধুরী, ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষা, ডক্টর মঞ্জু চক্রবর্তী, বেথুন কলেজের রসায়নের প্রাক্তন বিভাগীয় প্রধান, ডক্টর অঞ্জলি ঘোষ, শ্রীমতী শুক্লা রায়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বেথুন স্কুলের শিক্ষিকা, সকলেই প্রাক্তনী সম্মেলনের সঙ্গে মিশে আছেন। সেই বেথুন কলেজ পরিবারে তার ছাত্রীদের সঙ্গে রমাদিও সকলের সঙ্গেই মিশেছিলেন। তার প্রত্যক্ষ ছাত্রী না হয়েও আমি তার স্নেহধন্যা হতে পেরেছি। তার পরিবারের সঙ্গে আমার যোগ ছিল নিবিড়। তার স্বামী প্রয়াত স্নেহেশ্বরের সস্নেহ সান্নিধ্য লাভ করেছি। সেই পরিমণ্ডলে ওদের পরিবারের প্রীতিদি, প্রতাপদা, কল্পনাদিকেও কাছে পেয়েছি। তার পুত্র স্নেহাশিস তাদের পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্য ও পরম্পরার উজ্জ্বল প্রতিনিধি। একটি বিদগ্ধ পরিবারের কর্ত্রী রমাদি তার নিরুচ্চার স্নিগ্ধ ব্যক্তিত্বের প্রভায় ঘিরে ছিলেন কলেজ ও সংসার। এখনও সকলের স্মৃতিতে তিনি উজ্জ্বল হয়েই আছেন। বেথুন কলেজে তার সহকর্মী, বন্ধু, অসংখ্য ছাত্রী, শিক্ষাকর্মী সকলেই তাকে মনে রেখেছে শ্রদ্ধায়, ভালোবাসায়। একদা বেথুন কলেজের অর্থনীতির অধ্যাপিকা, বর্তমানে অনেক দূরে লন্ডনের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনস্টারে যিনি অধ্যাপনা করেন, সেই ভারতী চৌধুরীও রমাদির মধুর মৃদু ব্যক্তিত্বের স্মৃতিচারণায় বেদনাহত শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আর আমরা যারা দীর্ঘকাল
তার স্নেহ, সাহচর্য, উৎসাহ পেয়েছি, তাকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। শেষ করার আগে আবারও স্মরণ করছি রবীন্দ্রনাথ, যিনি বলেছেন সৃষ্টির শেষ রহস্য ভালোবাসার অমৃত। সেই অমৃত লোকে রমাদি আমাদের স্মৃতিতে চিরজীবী হয়ে থাকুন, এই আমাদের প্রার্থনা। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীর। রবীন্দ্রনাথ এইভাবেই দেখেছিলেন প্রয়াণকে, মহাপ্রয়াণকে, মৃত্যুকে। লিখেছিলেন, ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। আমাদের অত্যন্ত শ্রদ্ধার আমাদের শিক্ষিকা অধ্যাপিকা ডক্টর রমা সুরের মহাপ্রয়াণে আমার রবীন্দ্রনাথের এই কথা কটি দিয়েই তার প্রতি আমার শ্রদ্ধা জানাতে ইচ্ছে করল। আমার বন্ধু স্নেহাশিস সুরের মা, সেই হিসেবে আমার মাতৃস্থানীয় আমার মাসিমাও বটে, কিন্তু বেথুন স্কুল এবং কলেজে আমার দীর্ঘ ছাত্রী জীবনের সূত্রে রমাদিকে অনেক কাছ থেকে দেখেছি। বিজ্ঞান শাখার অধ্যাপিকা ছিলেন, আমি ছিলাম অর্থনীতি বিভাগের ছাত্রী, কিন্তু সব শাখার অধ্যাপিকাদের সঙ্গেই আমাদের একটা নিবিড় গভীর সম্পর্ক ছিল। আজকের দিনে সেই সব কথাগুলি মনে পড়ছে। তার স্নেহাশীর্বাদ পেয়েছি এবং আমার বিশ্বাস নেপথ্য থেকে আজীবন আমরা তার স্নেহাশীর্বাদ পাব। মাসিমা যেখানে চলে গেলেন, সেইখান থেকে রবীন্দ্রনাথ তো বলতেন যে এটাও আর একটা জার্নি, জীবন থেকে মৃত্যুতে, এটাও আর একটা মৃত্যুর পরপারে, এটাও একটা জার্নি। তো কোথাও না কোথাও তারা রয়ে যান, থাকেন, আমাদের ওপর তাদের আশীর্বাদের হাত রাখেন। তেমনি আমরা বিশ্বাস করব, আমি বিশ্বাস করব যে কোথাও না কোথাও থেকে তারা আমাদের চলার পথে আশীর্বাদের হাত রাখবেন। মাসিমার জন্য আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা। সেদিন ছিল 1960 সালের 1 জুন। বালিগঞ্জে সন্ধেবেলা বরযাত্রী হিসেবে উপস্থিত হয়েছিলাম বৌদির বিদ্যালয়ে। তখন বিয়ের কনে রূপে বৌদির সাজসজ্জা মোটামুটি প্রায় শেষের দিকে। সাজাচ্ছেন বেথুন কলেজের কেমিস্ট্রি হেড অফ দি ডিপার্টমেন্ট শ্রদ্ধেয়া দেবী। নতুন অলংকারে ভূষিত হয়েছেন বৌদি, তবে বেশ সীমিত। অবশিষ্ট প্রচুর অলংকার রয়েছে সামনে একটি কাঁচের আলমারির মধ্যে, থাকে থাকে সব সাজানো। প্রচুর অলংকার রয়েছে, তবে গায়ে সামান্য। একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল সেদিন, এইটুকুই মনে আছে। বৌদির সময়ের খুব মূল্য দিতেন। নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতেন সকাল 6টায়, সময় খেতেন, সময় কলেজেও বেরিয়ে যেতেন, বাড়ির সব দায়িত্ব পালন করতেন। খাবারেও বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি ছিল। আঙুর, কালোজাম ইত্যাদি পাতলা খোলার ফল হলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জলে ভিজিয়ে রাখতেন।
গঙ্গা জল ছিটানো কাটা ফল তিনি খেতেন না, আমাদেরও বারণ করতেন। বাড়িতে বিভিন্ন বড় বড় দোকান থেকে চাইনিজ, সাউথ ইন্ডিয়ান ইত্যাদি খাবার আসতো, সেগুলো তিনি কখনো খেতেন না, এমনকি স্পর্শও করতেন না। আমার দাদা প্রয়াত স্নেহেশ কুমার সুর আইনজীবী ও প্রাক্তন কাউন্সিলর গত হয়েছিলেন 2011 সালের 8ই ডিসেম্বর। সেই থেকে প্রত্যেক মাসের 8 তারিখে আমার সঙ্গে বৌদির ফোনে কথাবার্তা হতো, আমার শ্রদ্ধেয় দাদাকে স্মরণ করে। নানান কথাবার্তা, বিভিন্ন সময় আলোচনাও হতো। একদিন বৌদিকে বললাম, বৌদি আজ আমার শরীরটা ভালো লাগবে না। বৌদি উত্তর দিলেন, দেহ থাকলে ব্যাধি হবে, এ আর বিচিত্র কি আছে। আরেক মাসের 8 তারিখে মৃত্যু নিয়ে, মানুষের জীবন নিয়ে আলোচনা হচ্ছিল। বৌদি বললেন, মানুষের জীবন হলো পথিকের পান্থশালায় রাত্রিকালীন অবকাশ যাপন, প্রভাত হলেই দিগন্তে পরিভ্রমণ। জীবন যে কি ভীষণ ক্ষণস্থায়ী, কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। সংসার যাত্রায় বৈজ্ঞানিক দৃষ্টি থাকলেও দর্শনেও পারদর্শী ছিলেন। বাংলা ভাষার বিন্যাসও ছিল প্রশংসনীয়। 1960 সালের 2রা জুন আমাদের বাড়িতে অর্থাৎ শ্বশুরালয়ে তাঁর আগমন। 2020 সালের 19শে জুনই তাঁর তিরোভাব দিবস। আজ তোমার স্মরণ সভায় আমার পুরানো দিনের স্মৃতি কিছু উল্লেখ মাত্র। ইতি মিত্র, তোমার আশীর্বাদ প্রার্থী কল্পনা। I've been given the honor to say a few things at the juncture of the demise of my beloved Jetima. I've penned down my thoughts, which I'm going to read out. I'm pretty bad at remembering things, so excuse me for that, please. On the 19th of June, at about 6:45 p.m., Jetima's soul parted with her earthly remains. She left on a journey to her afterlife. Some say that the soul is eternal and immortal. It moves from one avatar to another. I say Jetima has just left her mortal remains to an even more satisfying and full afterlife. Her memories shall always remain steeped in freshness with me as that important chapter in my life story. I've grown up in a joint family where Jetima and Jetu has had an enduring influence on me and my life. Keeping their contributions unforgettable, I'd like to say this, that I shall always miss those great moments of growing up with Jetima. A petite person, physically that she was, had a towering effect in architecting my life for the years to come. Don't know if I have really been able to be an example to others in this lifetime, but sure, I have been more complete a human than I would otherwise be had Jetima not cast her demure, calm, yet formidable aura in my life. Starting from cuddling up between Jetu and Jetima underneath the blanket to hide from Ma in the evenings, running away from studies, to those storytelling sessions from Jetima while enjoying that sweet tickle across my face. Something lives on through me. My son's favorite also. Keeps insisting me do. Little boy missed me and my Jetima style tickling most when I was not in the country on an overseas livelihood. And even now, too, being introduced to the world of books were just a few of her influences in this life of mine.
that I shall always cherish and nurture throughout my lease of life and after. And as I sum up this day, I'd like to stress that our loved ones remain a guiding force in our lives and that they just pass from one realm to another, leaving legacies and memories behind, living through their children in the days to come. The light glows on without flickering, and we bask happily ever after in its luminescence. Thank you, Jetima. বড় মামাকে আমার মনে পড়ে যে অত্যন্ত নীরব একজন কর্মী, কোনো ব্যাপারেই প্রায় তার মতামত জোরে শুনতে পাইনি কখনো। যেমন মামা বাড়ি গেলে ছোটোবেলায় টুকুনার আমার মধ্যে যেমন ভাব ছিল, তিনি মাঝে মধ্যে মারামারিও হয়ে যেত, কিন্তু মামিমাকে কখনোই মনে পড়ে না যে তার জন্য একটা কথাও বলেছে। খুব বেশি হলে টুকুন হয়তো মাটিতে পড়ে গেছে বা কিছু উনি কোলে করে তুলে নিয়ে গেছেন ঘরে, নিজের ঘরে, সেখানে তার সেবা টেবা করেছেন, কিন্তু তার জন্য একটা ক্ষোভ, একটা অনুযোগ কোনো কিছু আমি কখনো শুনি। বরং আমার মা আমাকে ধরে পিটিয়ে দিত এবং ভিড় করে টেনে আমাদের বাড়ি নিয়ে চলে আসতো, কত ছাড়া ছেড়ে অমুক। আর আমার ছোটোবেলায় স্বভাব ছিল ভীষণ পড়াশোনা করা, ভীষণ, যা বই দেখতে পেতাম টানাটানি করে। মামা বাড়ি গেলেও এই বই সেই বই, খবরের কাগজ, কিছু জোগাড় করতে না পারলে পাঁজি বলতে পাঁজির বিজ্ঞাপনগুলো তখন খুব আকর্ষণীয় ছিল। সস্তায় বন্দুক পাওয়া যায় তো গয়ানা আড়ানা জেলা থেকে, সেখানে ঠিকানা মিকানা করে কাজ করে। তো অনেক সময় এরকম হয়েছে যে দুপুরে খাওয়ার সময় ডাকছে, আমি শুনতেই পাচ্ছি না, নিমগ্ন হয়ে পড়ছি, বা হয়তো আমাকে টেবিলে বসিয়ে দিয়েছে, পাঁজিটা নিয়ে বসে পড়ছি। শেষ পর্যন্ত তখন মা হয়তো কোনো কারণে নেই, শেষ পর্যন্ত মামই আমার কাছে চলে আসতো, এসে খাইয়ে দিত। এখন বাবা খা। আমি কী খাচ্ছি কী না খাচ্ছি দেখতাম না, দিত, মুখে যেত, খুশিও রাখতাম হয়তো কোনো সময়, কিন্তু বইটা পড়তাম। আমার এই অদম্য বই পড়ার স্পৃহা দেখে আর সব কিছু কী এটা কী ওটা কী করতে থাকা দেখে মামা আমাকে ছোটোবেলায় বই কিনে দিতেন, পাতা সুন্দর বাংলায়, সহজ বাংলায় ছবি টবি এঁকে ডায়াগ্রাম দিয়ে দেখানো থাকতো। এরকম বই ছিল বেশ কিছু, বোধহয় নেহেরু বাল প্রকাশনালয় থেকে বেরোতো, সিরিজ, ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন, গাড়ি এবং কী করে কাজ করে, কী কী যন্ত্রপাতি আছে। একটা কথা, আমাদের মামা বাড়ি হোক বা আমার বাপের বাড়ি হোক, সায়েন্সের মধ্যে ওই জেনারেশনে সায়েন্সের মধ্যে আর কেউ ছিল না, সবাই হয় আর্টস নয় কমার্স, ল অমুক পড়তো। মামিমাই একমাত্র লোক যিনি শুধু সায়েন্স পড়েছিলেন তা না, উনি ডক্টরেটও ছিলেন, প্রফেসরও ছিলেন। কাজেই উনি যখন দেখলেন যে আমার পড়তে এত রকম ইচ্ছে আছে, উনি আমাকে ছোট্টবেলায় ক্লাস 4-5 থেকে ওই সমস্ত বই কিনে দিতেন মাঝে মধ্যেই। মানে মামা বাড়ি গেলে প্রায়শই একটা কি দুটো যাই না প্রত্যেক দিন বইগুলো জোগাড় করেছিলেন, আমাকে দিতেন, আমি সেগুলো বাড়ি নিয়ে এসে পড়াশোনা করতাম, পড়ে মনে করতাম বা এটা একটু শিখে গেলাম। কাজেই আমার মধ্যে এই বিজ্ঞানের চেতনা, বিজ্ঞান বই পড়ার ইচ্ছা, এগুলো সব উনি প্রথম জাগিয়ে তোলেন। আগে ওরকম ভাগাভাগি ছিল না, যা পেতাম পড়তাম, কিন্তু আস্তে আস্তে হয়ে গেল ব্যাপারটা যে আমি বসে বিজ্ঞানের কথা ভাবছি। তেমন তো হলো ক্লাস 4 না 5-এ পড়ি, তখন চন্দ্রাভিযান হলো, নীল আর্মস্ট্রং, সেটা নিয়ে হই। আমাদের তো টিভি ছিল না, কিন্তু রেডিওতে তো খবর আসতো, খবরের কাগজে বেরোতো, সেগুলো নিয়ে পড়াশোনা। এগুলোর মূল আরম্ভ করে দিয়েছিল আমার বড় মামা। পরবর্তীকালে আমাদের সময় যে হায়ার সেকেন্ডারি ছিল ওল্ড সিস্টেমে, ক্লাস 9, 10, 11-এ মামুর কাছ থেকে কত আমি কেমিস্ট্রি বই নিয়ে গেছি, কারণ আমার তখন এইচএসের বই পড়া হয়ে গেছে। আরেকটু বেশি কিছু জানার জন্য তখন বিএসসি কোর্স থেকে উনি বই চয়েস করে দিতেন, আমি সেগুলো নিয়ে পড়তাম। পরে তো অন্যদিকে হয়ে গেল, আমি চলে গেলাম বাইরে, মামু রইলেন। ফিরে আসার পরে আবার
প্রশংসা করতে বসলাম, যখন মামার সঙ্গে আবার আলাপ হয়ে গেল, শেষ মুহূর্ত পর্যন্ত হাসি ঠাট্টা। সেই যখন দেখে এলাম কী কারণে গেছিলাম কিছুদিন আগে, হাসি ঠাট্টা, কী গো শুয়ে আছো এখন, আর কি শুয়ে থাকা ভালো লাগে, উঠে বসো টসো। তারপরে প্রণাম করতে গেলে বললো যে না তুমি শুয়ে থাকলে আমি প্রণাম করবো না, তুমি ওঠো আগে। হাসি মুখে তাও চেষ্টা চিন্তা করে খানিকটা উঠে বসলাম একটুখানি। কাজেই সেই মানুষটা যে নেই, এটা খুব বেদনাদায়ক। বয়স হয়েছিল, নাতি নাতনি রেখে গেছেন, সবই ঠিক কথা, তবু বিচ্ছেদ তো বিচ্ছেদই। আশা করি উনি যেখানেই থাকবেন ভালো থাকবেন। শ্বশুরবাড়ি আসার পর দেখলাম বাড়িটার নাম যেমন স্বর্গবাবু, তেমনি ওখানকার মানুষরাও সবাই খুব ভালো, খুবই আন্তরিক, আমাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিলেন আমার ছোট পিসশাশুড়ি শ্রীমতী রমা সুর। আজ যার সম্বন্ধে বলতে এসেছি তিনি আজ আমাদের মধ্যে নেই। তিনি আমার ছোট পিসশাশুড়ি স্বর্গীয়া শ্রীযুক্তা রমা সুর। উনি খুবই উচ্চশিক্ষিতা ছিলেন, ডক্টরেট ছিলেন ও বেতন কলেজের কেমিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। কিন্তু এত সহজ সরল ও স্নেহপ্রবণা ছিলেন যে আমাকে খুবই আপন করে নিয়েছিলেন, অনেক কাছে টেনে নিয়েছিলেন। তা আজ তাই ওনার মৃত্যুতে আমার নিজেকে দ্বিতীয়বার মাতৃহারা হলাম বলে মনে হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন স্বর্গলাভ করেন ও ওনার আত্মা যেন চিরশান্তি লাভ করে। হঠাৎ ফোন পেলাম, স্মরণ সভায় কিছু বলতে হবে। বলতে অনেক কিছুই ইচ্ছে করে। আমার দাদু স্বর্গীয় পঞ্চানন ঘোষের ছোট মেয়ে রমা সুর। ছোট ছিমছাম পরিবার, প্রথমে হাতিবাগান, পরবর্তীকালে ফুলবাগানের স্থায়ী বাসিন্দা। উচ্চশিক্ষিতা, কেমিস্ট্রি, ধ্যান জ্ঞান, ছাতিম গাছের ছাল নিয়ে গবেষণা ও পিএইচডি। বেথুন কলেজের কেমিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে অবসর নেওয়া। বহির্জগৎ ও পরিবার সুষ্ঠুভাবে দেখেছেন। পুত্র ও কন্যা উচ্চশিক্ষিত ও শিক্ষিতা। মনে পড়ে আমার জামাইবাবু সেরিব্রাল অ্যাটাকের সময় ডিভাইন নার্সিং হোম থেকে প্রতিদিন আমি ও আমার দিদি দুপুরে হাজির হতাম। মাসি বলতেই দু হাতে দুথালা ভাত, সঙ্গে ছোট শব্দ আয়। মাসির সহ্য অসহ্যের সম্বন্ধে জানাই। অসহ্যের মধ্যে ছিল ঠান্ডা, কোনোদিনই ঠান্ডা সহ্য করতে পারতেন না। কিন্তু গত শনিবার সকালে ফুলবাগানের বাড়িতে গিয়ে দেখলাম আমার সেই মাসি দুটো ভোল্টাস স্প্লিট এসি সাথে রবীন্দ্রসঙ্গীত আরামে ঘুমোচ্ছে। হায় রে, বিধির কি বিধান! মাসি সম্বন্ধে আরো কত কি বলার ছিল, অব্যক্তই থেকে গেল। হঠাৎই শেষ করবার আগে এক কবির দুটি লাইন মনে পড়ল। জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা রবে। 91 বছর। এই 91 বছরে আমার মাতৃকুলের শেষ প্রদীপ নিভে গেল। সবাই এখন তারা। রাতের অন্ধকারে মেঘমুক্ত আকাশের দিকে তাকালে আমার দৃঢ় বিশ্বাস আমি এই 7 তারাকে ঠিক চিনে নিতে পারবো। মায়ের আদর্শ নিয়েই মা শেষ জীবন অবধি থেকে গেছেন। রবীন্দ্রনাথের প্রতি তার অবলম্বন, চলে যাওয়ার অল্প কিছুদিন আগেও শেষ রবীন্দ্র জয়ন্তীতেও দুপংক্তি রবীন্দ্রনাথ পড়েছেন। এটাই বোধহয় তার একটা বড় অবলম্বন ছিল। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো,
এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ।